পাট ও বস্ত্র মন্ত্রণালয় আমরা পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব পাট ব্যাগের ব্যবহার এবং বিতরণ বৃদ্ধির জন্য তারা নানা রকম পদক্ষেপ নিচ্ছে। এর বাইরে যেটা আমাদের সরকারি মালিকানাধীন বিটিএমসির অধীনে এবং বিজিএমসির অধীনে যেসব ফ্যাক্টরি ছিল, আপনারা জানেন সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এগুলো আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আশা করি যে এগুলো এবার প্রাইভেটের ইনক্লুড করার কারণে ভালোভাবে অপারেটেড হবে, লাভজনক হবে এবং এর মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় জাপান আন্তর্জাতিক সংস্থা জাইকার একটা সার্ভে হয়েছিল, তারা আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্নেন্স প্রজেক্টের পারফরমেন্স বেসড অ্যাপ্রোচ মূল্যায়ন করেছেন দেশের সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোর মধ্যে, এবং এখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এখানে শ্রেষ্ঠ বা প্রথম স্থান অর্জন করেছে। এই ধরনের প্রতিযোগিতা আমরা আশা করি ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে, সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোকে নাগরিকদের যথেষ্ট পরিমাণ সেবা দেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় কৃষি ও গৃহকর্মে নিয়োজিত শ্রমিক ব্যতীত ব্যক্তি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত প্রাপ্তবয়স্ক অদক্ষ শ্রমিক ও তরুণ শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণ খসড়া সুপারিশ গ্যাজেট আকারে প্রকাশের জন্য প্রেরণ করা হয়েছে। মানে আমরা একটা অংশের মানুষ, এই যে আমরা বলছি, আবারও বলি, কৃষি ও গৃহকর্মে নিয়োজিত শ্রমিক ব্যতীত ব্যক্তি মালিকানাধীন শিল্প নিয়োজিত প্রাপ্তবয়স্ক অদক্ষ তরুণ শ্রমিক, তারা বিভিন্ন রকমভাবে আমাদের সাথে আমাদের গৃহে বা অন্যান্য জায়গায় কাজ করে, তাদের মজুরির ক্ষেত্রে তেমন কোনো স্ট্রাকচার ছিল না, সেটা করার জন্য পদক্ষেপ নিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আগস্টের আপনারা এর মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মুখপাত্র যারা মাহাদি আমিনের কাছ থেকে এটা জেনেছেন। আমি আবার একটু জানিয়ে রাখি, আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়া শ্রম বাজার। দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের ঐক্যমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকের জন্য মালয়েশিয়া যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সুতরাং এটাও আমাদের জন্য একটা বড় খবর। আমরা এটাও জানি যে অতীতে এই প্রচেষ্টায় নানান রকম অনিয়মের কারণে আমাদের কর্মী যারা যেতে চান তারা নানান হয়রানির শিকার হয়েছে। এই সরকার এই সব সমাধান করার মাধ্যমেই কর্মী প্রেরণ করতে চায়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ব্লু ইকোনমির লক্ষ্যমাত্রা অর্জনে পরমাণু ও আইসোটোপ প্রযুক্তির সম্ভাবনা শীর্ষক সেমিনার হয়েছে। আমরা আগেও একদিন জানিয়েছি, এখানেও আছে যে আমাদের উপকূলীয় অঞ্চলের একটা বড় অংশে এই ধরনের তথ্যপাত্র আমরা খোঁজ করছি, যাতে ভারী খনিজ এবং এই ধরনের অন্যান্য খনিজ পাওয়া যায়, সেগুলো চিহ্নিত করা এবং সেখান থেকে এগুলো যেন আমরা এক্সপ্লোর করতে পারি সেই চেষ্টা চলছে। পরিবেশ, বন, জলবায়ু, তারা পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান, ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানান রকম আইনি কার্যক্রম চালাচ্ছেন। যেমন এই সপ্তাহের মধ্যে 81টি মামলা দায়ের করা হয়েছে এবং 4,92,200 টাকা জরিমানা পাওয়া গেছে। এরকম তাদের বন্যপ্রাণী উদ্ধার, বনজ সম্পদ উদ্ধার, তাদের যেসব কাজ আছে সেগুলো তারা খুবই এফেক্টিভলি করে যাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরের মতো তাদের পুলিশ, র্যাব ফোর্সেস, কোস্টগার্ড, তারা সবাই তাদের কাজ করছেন ঠিকঠাক মতো। জ্বালানি নিয়ে এবার একটু কথা বলি, একটু সময় নেব, তারপর আপনাদের প্রশ্নে যাব। আপনারা জানেন এর আগে একদিন আমি একটা ব্রিফিংয়ে, সম্ভবত গত ব্রিফিংয়ে জ্বালানির সংকট নিয়ে কথা বলেছি। আমি আজও আবার একটু বলি, এটা খুবই সত্য কথা। ঢাকার বাইরের অংশে একটা খুব বড় এলাকাতে প্রচুর লোডশেডিং হচ্ছে, প্রচুর বিদ্যুৎ সংকটে মানুষ ভুগছেন এবং এই তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ সংকট মানুষের জীবনে খুব বড় বাজে পরিস্থিতি তৈরি করেছে। আনডাউটেডলি সংকটটা কি হয়েছে আমি সেদিনও বলেছিলাম, আর একটু ডিটেইলে যাব, কিন্তু অ্যাকিউট সংকটটা হচ্ছে আমরা প্রাথমিকভাবে যদি বলি আমরা আমাদের প্রয়োজনীয় অ্যামাউন্টের গ্যাস বহুদিন থেকেই দিতে পারিনি। আমাদের যে রিকোয়ার্ড অ্যামাউন্ট আছে তার কাছাকাছি, আমি ভুল না করলে 3,800 মিলিয়ন যে ঘনফুট গ্যাস প্রতিদিন, সেটা আমরা পারিনি, এটা কাছাকাছিও ছিল না। আমরা এলএনজি কিনে, মানে আগের সরকারের সময় থেকে তাদের নীতি ছিল যে আমাদের গ্যাস যা আছে সেটা আমরা এক্সপ্লোর না করে আমরা এলএনজি কিনবো, এলএনজি টার্মিনালে নিয়ে আসতে হয়, তারপর সেখানে রিগ্যাসিফিকেশন করতে হয়, আবার গ্যাসে কনভার্ট করতে হয়। আপনারা জানেন এরকম দুটো প্ল্যাটফর্ম আছে আমাদের। এর মধ্যে একটা প্ল্যাটফর্ম যেটা আমেরিকান কোম্পানি এক্সিলারেট এনার্জি অপারেট করে, সেটায় একটা দুর্ঘটনা হয়েছে, অগ্নিকাণ্ড হয়েছে। খুব বড় দুর্ঘটনা হয়নি, কিন্তু এটা আর কাজ করতে পারছে না। এই কারণেই একটা বড় অংশের গ্যাস সাপ্লাই কমে গেছে। এই সংকটটাই আসলে আমরা এখন পড়েছি। এতে শিল্পে গ্যাসের সমস্যা হয়েছে, এতে বাড়িতে, ইনফ্যাক্ট এগুলো সব একসাথে কাজ করার পরও যে আমরা সব জায়গায়, আপনারা অনেকেই বাড়িতে দেখবেন অনেক সময় গ্যাসের চাপ থাকে না, আমার নিজের বাসায়ও গ্যাসের চাপ থাকে না। সুতরাং আমি এটা নিজে ভুক্তভোগী, আমি জানি। তো আমাদের সংকট আগেই ছিল, এখন যখন একটা টার্মিনাল থেকে গ্যাস আসা বন্ধ হয়ে গেল, এইটা মারাত্মক ক্রাইসিস তৈরি করলো শিল্পে, বাসা বাড়িতে, সিএনজি পাম্পগুলোতে আমরা দেখবো, যেগুলো আমাদের চোখে পড়ে প্রচুর, সিএনজি স্কুটারের লম্বা লাইন হচ্ছে, গাড়ির লাইন হচ্ছে, এই সংকট হয়েছে। এখন সরকার লোডশেডিং তারপরে করতে চায় না,
সরকার কি করছে, যেহেতু গ্যাসের বিদ্যুৎ কেন্দ্র কমে গেছে, সরকার অত্যন্ত এক্সপেন্সিভ তরল জ্বালানি, ডিজেল বেস জ্বালানি দিয়েও বিদ্যুৎ উৎপাদন করছে। আবারও বলছি, এগুলো পাবলিক মানি। সরকার পার্থপক্ষ ওই জ্বালানিগুলো কম ব্যবহার করার চেষ্টা করে, কারণ তার উৎপাদন ব্যয় অনেক বেশি। কিন্তু এই সংকটের কারণে সেটাও করছে, কিন্তু তারপরেও লোডশেডিং হচ্ছে। কারণটা হচ্ছে এই, যখন গ্যাস কমে যায়, খেয়াল করুন, আমরা বাসা বাড়িতে অনেকে ইলেকট্রিক চুলা ব্যবহার করা শুরু করেছি। একই সাথে যেসব শিল্পে ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র ছিল, মানে তারা সরকার থেকে গ্যাস নিয়ে বিদ্যুৎ উৎপাদন করে নিজে চলতো, তাদের যেহেতু গ্যাসের সংকট হলো, তারা এখন আমাদের গ্রিডের যে বিদ্যুৎ সেটা ব্যবহার করা শুরু করেছে। ফলে গ্যাসের সংকটের কারণে বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে গেছে, যেটা আমরা এখন তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে করেও পুরোপুরি সামলে আনা যাচ্ছে না। তার মানে এটা দাঁড়ালো আর কয়েকদিনই লাগবে, খুব বেশি সময় আর লাগবে না আমরা আশা করি। আমি খোঁজ খবর নিয়ে এসেছি, আমি জানিয়েছি আপনাদেরকে, আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে এই ব্যাপারে কিছুক্ষণ আগেই কথা বলে এসেছি। তাহলে গ্যাসের এই সাপ্লাইটা যখন রেস্টোর্ড হয়ে যায়, তাহলে এই যে বিদ্যুতের অতিরিক্ত যে চাহিদাগুলো আছে সেগুলো কমে যাবে, এবং গ্যাসের যে সংকট আমরা ফেস করছি সেই সংকটটা আশা করি থাকবে না ফর দ্য টাইম বিং। আমি একটা অ্যালার্মিং একটু দিতে চাই, আমাদের পৃথিবীর বর্তমান অবস্থা নিশ্চয়ই আমরা খেয়াল করছি। আমি আরেকটু পেছনে যাই, এলএনজির যে দাম ছিল, একটা সময় এলএনজি যে দামে পাওয়া যেত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এলএনজি ওই দামে আর পাওয়া যাচ্ছিল না। কারণ কি, আমরা অনেকে জানি যে রাশিয়া থেকে পাইপলাইনে ইউরোপে গ্যাস যেত, ইউরোপের শিল্পোন্নত দেশগুলো, নর্থ স্ট্রিম 1-2 আমরা এগুলোর নাম জানি। যখন যুদ্ধ শুরু হলো, ইউরোপ ডিসাইড করলো তারা রাশিয়ার গ্যাসের উপর ডিপেন্ডেন্স কমিয়ে আনবে, সেই কারণে তারা করলো কি, এলএনজির দিকে ঝুঁকতে শুরু করলো। ফলে এলএনজির একটা সাপ্লাই ক্রাইসিস তখনই ছিল। পরবর্তীতে এখন যেখানে এসে দাঁড়ালো, আমরা মধ্যপ্রাচ্যের যে সংকট, এই সংকটটা এত ভলেটাইল, কখনো মনে হচ্ছে এটা শেষ হলো, কখনো মনে হচ্ছে এটা আরো খারাপের দিকে যেতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। সুতরাং আমি নাগরিকদেরকে বলবো, আমাদের সামনে একটা টার্মোয়েলের টাইম আছে। আমরা স্ট্রেট অফ হরমুজ তো আছেই, তারপরে স্ট্রেট অফ বাব আল মানদেব, সেখানেও যদি ক্রাইসিস হয়, সব কিছু মিলে জ্বালানি, এবং আমি অনেক আগে একদিন স্ট্রেট অফ হরমুজ দিয়ে বলতে গিয়ে বলেছিলাম, স্ট্রেট অফ হরমুজ দিয়ে কিন্তু পৃথিবীর সারের একটা বিরাট অংশ, ফার্টিলাইজারের একটা বিরাট অংশ, 25-30% ওটা দিয়ে পরিবাহিত হয়। সো এই সংকটগুলো হওয়ার সম্ভাবনা আছে। সরকার তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু যে ক্রাইসিসটা গ্লোবাল, সেই ক্রাইসিসের কিছু ছড়ছাপটা, কিছু আঁচ আমাদের গায়ে আসার লাগার ঝুঁকি আছে। সো নাগরিকদের একটু প্রস্তুত থাকা, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া, এগুলো একটু দরকার আছে। এবং সব কিছুর পরও কিছু সংকট হবে, যেটা আমরা সবাইকে ভাগ করে নিতে হবে। আরেকটা ব্যাপার একটু বলা জরুরি, যে ভবিষ্যতে যেন না হয় যে আমাদের টার্মিনাল দুটোই কেন, শর্ট টার্মে তো আমাদের আসলে সাপ্লাইটা ঠিক রাখতে হবে। নিশ্চয়ই সরকার এটা আরও বাড়ানো যায় কিনা সেই চেষ্টা করবে, ব্যাকআপের চিন্তা করবে। একই সাথে গ্যাস এক্সপ্লোরেশন নিয়ে আমি আপনাদের এখানে পড়ে শুনিয়েছি যে স্থলভাগে গ্যাস এক্সপ্লোরেশন বাড়ানো হয়েছে। একই সাথে সরকার রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে সোলার এনার্জি নিয়ে যতভাবে সম্ভব কাজ করার চেষ্টা করছে। আপনারা খেয়াল করেছেন সরকারি ভবনগুলো বা অন্যান্য ভবনগুলোতেও কিভাবে সোলার বা বড় সোলার প্রজেক্ট করার জন্য যাবতীয় কাজ শুরু হয়েছে। কিন্তু যেটা বুঝতে পারি আমরা, এগুলো একটু টাইম নেবে। সো এই টাইমের যে ইন্টারিম টাইমটা আছে, এটাই কিছুটা সংকট আসলে হতে পারে। আমি নাগরিকদের কষ্টের প্রতি সহানুভূতি রেখেও বলতে চাই, সরকার আসলে এই আজকে 3-4 বছর 5 বছর পর, কারণ বিদ্যুৎ জ্বালানির ব্যাপারগুলো কিন্তু টাইম কনজিউমিং। আপনি যদি ইভেন অফশোর গ্যাস এক্সপ্লোরেশনের সিদ্ধান্ত নেন, সেটা আমাদের এই টেনিওরে আমরা আসলে পাবো না। সেই গ্যাস স্থলভাগে যদি আমরা খুব রেডিলি পাই, সেটা হয়তো আমরা শেষের দিকে পাবো। সুতরাং আমরা ব্যর্থ হয়েছে কিনা সেটার জন্য আমাদেরকে আরেকটু সময় দেওয়ার আমরা আবেদন করছি, এবং লজিকলি করছি, কারণ আমরা এই পুরো সিস্টেমটা, এই প্রসেসটা, ওই সময়কার সেট আপটা নিয়ে আসলে আমাদেরকে কাজ করতে হচ্ছে। সো সব নাগরিকদের কষ্টের প্রতি সহানুভূতি রেখেই বলতে চাই, আশা করি আর কয়েকদিনের মধ্যেই এটা ধাপে ধাপে কমবে। কারণ যে টার্মিনালটা আছে সেটা একসাথে, সে যত গ্যাসিফিকেশন করছে একসাথে পুরোটা পারবে না, সে ধাপে ধাপে করবে। সো ধাপে ধাপে সংকট কেটে যাবে। আবারও বলছি, সবাই একটু কাইন্ডলি আন্তর্জাতিক পরিস্থিতির দিকেও খেয়াল রাখবেন। আমাদের প্রত্যেকেরই পরিচিত মানুষজন আছে বাইরে, তারা দেখবেন যে ওসব জায়গায় আসলে কম বেশি সংকট হচ্ছে, মানে বিশেষ করে মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে পৃথিবীকে নতুনভাবে আসলে জ্বালানির ব্যাপারে ভাবতে হবে। এবং এটা আমরা নিশ্চিত যে কোনো দেশ তার নিজের দেশের ভেতর থেকে যদি জ্বালানি নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে না পারে বা মেজরিটি না পারে, সে সংকটে থাকবে। আমরা বাইরের উপরে নির্ভরতা যতটা সম্ভব কমানোর সেই চেষ্টা করে যাচ্ছি। সব রকম অপশন আমরা আসলে বিবেচনা করার চেষ্টা করছি।